প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ, জুনিয়র ইন্সট্রাক্টর, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ফরিদপুর। কম্পাউন্ড ভেপার কম্প্রেশন সিস্টেম থেকে আজ আমি আলোচনা করব। কম্পাউন্ড ভেপার কম্প্রেশন সিস্টেম হচ্ছে দুই বা ততোধিক কম্প্রেসর ব্যবহার করে বিভিন্ন ধাপে সংকোচন করার পদ্ধতি হচ্ছে কম্পাউন্ড ভেপার কম্প্রেশন সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে, সিঙ্গেল স্টেজ কম্প্রেসর ব্যবহার না করে আমরা কেন কম্পাউন্ড ভেপার কম্প্রেশন সিস্টেম ব্যবহার করব? অর্থাৎ কম্পাউন্ড ভেপার কম্প্রেশন সিস্টেমের সুবিধাগুলি আমরা জেনে নেই। প্রতি কেজি রেফ্রিজারেন্ট সংকোচন করতে কম্প্রেসর কর্তৃক কাজ সিঙ্গেল স্টেজের তুলনায় কম লাগে। আয়তনিক দক্ষতা বৃদ্ধি পায়, তুলনামূলকভাবে লিকেজ লস কম হয়। যেহেতু এটি সমমানের টর্ক সরবরাহ করে, ফলে ছোট আকারের ফ্লাইহুইলের প্রয়োজন হয়। কম তাপমাত্রার কারণে সঠিক পরিমাণ লুব্রিকেশন সম্পন্ন হয়। কম্প্রেসরের ব্যয় কমায়, কপের পরিমাণ বৃদ্ধি পায়। লিকুইড ইন্টারকুলার ব্যবহৃত দুধাপে সংকোচন পদ্ধতি। এই পদ্ধতিটি কিভাবে কাজ করে এখন আমরা বিস্তারিত দেখব। টু স্টেজ কম্প্রেশন উইথ লিকুইড ইন্টারকুলার এর মেকানিক্যাল ডায়াগ্রাম এবং পিএইচ ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে। মেকানিক্যাল ডায়াগ্রামে এখানে দুটি কম্প্রেসর রয়েছে। যেহেতু এটি টু স্টেজ কম্প্রেশন সিস্টেম, সেহেতু এখানে দুটি কম্প্রেসর থাকবে। প্রথম কম্প্রেসরটিকে বলা হয় লো প্রেশার কম্প্রেসর এবং দ্বিতীয় কম্প্রেসরটিকে বলা হয় হাই প্রেশার কম্প্রেসর। লো প্রেশার কম্প্রেসর থেকে যখন সুপারহিটেড ভেপার রেফ্রিজারেন্ট লিকুইড ইন্টারকুলার আসে, লিকুইড ইন্টারকুলারে আসার পরে কিছুটা তাপ হারায়, তাপ হারিয়ে তুলনামূলকভাবে একটু কম তাপমাত্রার ভেপার হাই প্রেশার কম্প্রেসরে প্রবেশ করে। হাই প্রেশার কম্প্রেসর থেকে কন্ডেন্সার হয়ে এক্সপানশন ভালভ E1 হয়ে লিকুইড ইন্টারকুলার হয়ে এক্সপানশন ভালভ E2 হয়ে ইভাপোরেটর হয়ে সরাসরি আবার পুনরায় লো প্রেশার কম্প্রেসরে চলে আসে। এখানে একটি বিষয় হচ্ছে, এখানে দুটি এক্সপানশন ভালভ ব্যবহার করা হয়েছে, এক্সপানশন ভালভ E1 এবং এক্সপানশন ভালভ E2। এক্সপানশন ভালভ E1 হচ্ছে একটি ফ্লোট ভালভ মাত্র এবং এক্সপানশন ভালভ E2 হচ্ছে প্রধান এক্সপানশন ভালভ। এক্সপানশন ভালভ E1 হয়ে এদিক দিয়ে যে একটা লাইন আসছে, এটি কিন্তু আমার মেইন লাইন। এই লাইন দিয়ে রেফ্রিজারেন্ট সরাসরি এক্সপানশন ভালভ 2 তে চলে আসে। ফ্লোট ভালভের এই লাইনটি হচ্ছে, অর্থাৎ এক্সপানশন ভালভ E1 এর লাইনটি হচ্ছে, এই লাইন দিয়ে সামান্য পরিমাণ লিকুইড রেফ্রিজারেন্ট লিকুইড ইন্টারকুলারে চলে আসে। ইন্টারকুলার আসার ফলে কি হয়, ইন্টারকুলার থেকে এই লিকুইড রেফ্রিজারেন্ট তাপ শোষণ করে বাষ্প হয়। আমরা জানি যখন লিকুইড রেফ্রিজারেন্ট বাষ্প হয় তখন আশপাশের অঞ্চল থেকে প্রচুর পরিমাণ সুপ্ত তাপ শোষণ করে, ফলে এই অংশটা কি হয়, লিকুইড ইন্টারকুলারটা তুলনামূলকভাবে তাপমাত্রা কমে আসে, অর্থাৎ তুলনামূলকভাবে ঠান্ডা হয়। অপরদিকে লো প্রেশার কম্প্রেসর থেকে আগত সুপার হিটেড ভেপার যখন লিকুইড ইন্টারকুলারে আসবে, লিকুইড ইন্টারকুলারে আসার ফলে কি হবে, এই সুপার হিটেড ভেপারের তাপ অনেকটা কমে যাবে। এই কম তাপমাত্রার ভেপার লাইন 3 হয়ে সরাসরি হাই প্রেশার কম্প্রেসরে চলে আসবে। এবং এখানে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে, এক্সপানশন ভালভ E1 থেকে যখন কিছু সামান্য পরিমাণ রেফ্রিজারেন্ট লিকুইড ইন্টারকুলারে চলে আসবে, এই লিকুইড রেফ্রিজারেন্টটা ইন্টারকুলারে যে ভেপার হবে, ভেপার রেফ্রিজারেন্টটা কি হবে, এই ভেপার রেফ্রিজারেন্টটা কিন্তু এই 3 লাইন দিয়ে, অর্থাৎ এদিক থেকে আগত যে রেফ্রিজারেন্ট আসবে সেই রেফ্রিজারেন্টের সাথে একই লাইনে কম্প্রেসর 2 তে, অর্থাৎ হাই প্রেশার কম্প্রেসরে চলে যাবে। এখানে একটি প্রশ্ন হচ্ছে, যেটা কোন ধরনের প্ল্যান্টে এটা ব্যবহার করা হয়? রেফ্রিজারেন্ট যদি এখানে প্রেশার বেশি থাকে তাহলে এই লিকুইড রেফ্রিজারেন্টটা এখানে এসে ভেপার হবে কিভাবে? এটি সাধারণত বড় ধরনের প্ল্যান্টে, অর্থাৎ অ্যামোনিয়া প্ল্যান্টে এটি ব্যবহার করা হয়। আমরা জানি অ্যামোনিয়া সুপ্ত তাপ শোষণ করার ক্ষমতা অত্যন্ত বেশি, যার ফলে লিকুইড রেফ্রিজারেন্ট এখানে এসে দ্রুত বাষ্প হয় এবং এর প্রেশার বৃদ্ধি পেয়ে যায়, যা আগের কম্প্রেসরের প্রেশারের সমতায় চলে আসে এবং যাই রেফ্রিজারেন্ট সরাসরি হাই প্রেশার কম্প্রেসরে প্রবেশ করে। এখন পিএইচ ডায়াগ্রামটা দেখব। এখানে কিছু মার্ক করা হয়েছে 1 2 3 4 5 6। পিএইচ ডায়াগ্রামে 1 থেকে 2 হচ্ছে লো প্রেশার কম্প্রেসর এবং 3 থেকে 4 হচ্ছে হাই প্রেশার কম্প্রেসর। এখন বিষয় হচ্ছে, যখন দ্বিতীয় কম্প্রেসরে প্রবেশ করবে তাহলে দ্বিতীয় কম্প্রেসরের লাইনটি আমি এখান থেকে সরাসরি আমার এদিকে আসার কথা ছিল, অর্থাৎ 2 থেকে সরাসরি এদিকে আসার কথা ছিল, কিন্তু তা না এসে কিছুটা বাম দিকে গিয়েছে, অর্থাৎ এখান থেকে এইদিকে গিয়েছে। তারপরে দ্বিতীয় কম্প্রেসর শুরু হয়েছে। 4 থেকে 5 হচ্ছে কন্ডেন্সার, কন্ডেন্সার থেকে সরাসরি এক্সপানশন ভালভ হয়ে ইভাপোরেটরে চলে আসছে, অর্থাৎ 6-1 ইভাপোরেটর। এখন এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, 2 থেকে কেন 3 তে আসলো এবং 3 তে আসার পরে দ্বিতীয় কম্প্রেসর শুরু হলো এবং 2 থেকে 3 তে আসার ফলে কি সুবিধা হলো? আমরা জানি সিস্টেমের কপ বৃদ্ধি করতে গেলে কম্প্রেসরের কাজ তুলনামূলকভাবে কমাতে হবে। লো প্রেশার কম্প্রেসর থেকে যখন সুপার হিটেড ভেপার বের হয়েছে, সুপার হিটেড ভেপার লিকুইড ইন্টারকুলারে চলে আসছে। লিকুইড ইন্টারকুলার আসার কারণে কি, এই সুপার হিটেড ভেপারের তাপ অনেকটা কমে গেছে। কমে যাওয়ার পরে
হাই প্রেসার কম্প্রেসরে প্রবেশ করেছে। 2 থেকে যখন বের হবে এই খালি অংশটা কি, এই খালি অংশটি হচ্ছে সুপার হিটেড রিজন। কম্প্রেসর থেকে যখন বের হয় তখন রেফ্রিজারেন্টের অবস্থা কি থাকে, সুপার হিটেড ভেপার থাকে। অর্থাৎ 2 থেকে যখন বের হয়েছে, প্রথম কম্প্রেসরে 2 থেকে যখন বের হয়েছে তখন সুপার হিটেড ভেপার অবস্থায় বের হয়েছে। বের হওয়ার পরে এখানে বাম দিকে আসছে, এই লাইনটি কি স্যাচুরেটেড ভেপার লাইন। সুপার হিটেড ভেপার থেকে স্যাচুরেটেড ভেপার হচ্ছে। আরো যখন বাম দিকে আসছে অর্থাৎ কি স্যাচুরেটেড ভেপার লাইন স্পর্শ করতে চাচ্ছে, অর্থাৎ রেফ্রিজারেন্ট স্যাচুরেটেড ভেপার হচ্ছে। যখন এই লাইনটি স্পর্শ করেছে অর্থাৎ স্যাচুরেটেড ভেপার হয়ে গেছে। স্যাচুরেটেড ভেপার হওয়ার পরে দ্বিতীয় কম্প্রেসর শুরু হয়েছে। তাহলে আমি 2 থেকে 3 তে এনেছি, অর্থাৎ সুপার হিটেড ভেপার থেকে স্যাচুরেটেড ভেপারে পরিণত করেছি। রেফ্রিজারেন্টকে আমি সুপার হিটেড ভেপার থেকে স্যাচুরেটেড ভেপারে পরিণত করলাম কার সাহায্যে, লিকুইড ইন্টারকুলারের সাহায্যে। এখানে যদি আমি লিকুইড ইন্টারকুলার ব্যবহার না করি তাহলে আমার লাইনটি 1 থেকে 2 তে আসবে এবং 2 থেকে সরাসরি আবার দ্বিতীয় কম্প্রেসর শুরু হয়ে এই দিকে চলে আসবে। তাহলে আমার কম্প্রেসরের কাজ শুরু হতো এখান থেকে এইটুকু। তাহলে লিকুইড ইন্টারকুলার ব্যবহার করার কারণে কম্প্রেসরের কাজ এখান থেকে এইটুকু হচ্ছে। আর লিকুইড ইন্টারকুলার যদি ব্যবহার না করা যেত তাহলে কম্প্রেসরের কাজ এখান থেকে প্রায় এইটুকু চলে আসতো। তাহলে কি কম্প্রেসরের কাজের পরিমাণ অনেক বেশি বেড়ে যেত। লিকুইড ইন্টারকুলার ব্যবহার করার কারণে কম্প্রেসরের কাজ তুলনামূলকভাবে কমে গেছে, যা এই পিএইচ ডায়াগ্রামে বিস্তারিত দেখানো হয়েছে। টু স্টেজ কম্প্রেশন উইথ ওয়াটার ইন্টারকুলার অ্যান্ড লিকুইড সাবকুলারের এই অংশটি হচ্ছে মেকানিক্যাল ডায়াগ্রাম এবং নিচের এই অংশটি হচ্ছে পিএইচ ডায়াগ্রাম। যেহেতু এটি 2 স্টেজ কম্প্রেশন সিস্টেম সেহেতু এখানে দুটি কম্প্রেসর ব্যবহার করা হয়েছে। প্রথম কম্প্রেসরটি হচ্ছে লো প্রেসার কম্প্রেসর এবং দ্বিতীয় কম্প্রেসরটি হচ্ছে হাই প্রেসার কম্প্রেসর। প্রথম কম্প্রেসর থেকে দ্বিতীয় কম্প্রেসরে রেফ্রিজারেন্ট পাঠানোর পূর্বে ওয়াটার ইন্টারকুলারের সাহায্যে এই রেফ্রিজারেন্টটাকে তুলনামূলকভাবে একটু শীতল করে দেওয়া হয়েছে। হাই প্রেসার কম্প্রেসর থেকে কন্ডেন্সারে রেফ্রিজারেন্ট তাপ হারিয়ে তরলে পরিণত হচ্ছে। তরল রেফ্রিজারেন্ট এক্সপানশন ভালভে প্রবেশের পূর্বেই তরল রেফ্রিজারেন্টকে লিকুইড সাবকুলারের সাহায্যে আরো কিছুটা শীতল করে দেওয়া হচ্ছে। এই কিছুটা শীতল রেফ্রিজারেন্ট এক্সপানশন ভালভ হয়ে আবার পুনরায় ইভাপোরেটরে প্রবেশ করে কম্প্রেসরে ফিরে আসছে। পিএইচ ডায়াগ্রামে 1, 2 হচ্ছে লো প্রেসার কম্প্রেসর, 3, 4 হচ্ছে হাই প্রেসার কম্প্রেসর। এখন 1 থেকে 2 তে আসার পরে অর্থাৎ 2 থেকে যখন রেফ্রিজারেন্ট বের হচ্ছে তখন আমার এই জোনটা সুপার হিটেড রিজন, রেফ্রিজারেন্ট সুপার হিটেড অবস্থায় বের হচ্ছে। 2 থেকে 3 তে আসলো, অর্থাৎ 2 থেকে 3 তে আসলো কেন? কারণ হচ্ছে 2 থেকে যখন বের হয়েছে লো প্রেসার কম্প্রেসর থেকে যখন রেফ্রিজারেন্ট সুপার হিটেড অবস্থায় বের হয়েছে তারপরে এই রেফ্রিজারেন্টকে কি করা হয়েছে, ওয়াটার ইন্টারকুলারের সাহায্যে কিছুটা শীতল করা হয়েছে, যার কারণে 2 থেকে 3 তে এসেছে। অর্থাৎ এনথালপি এখান থেকে এই পর্যন্ত এনথালপি কমে গেছে। পরবর্তীতে 3 থেকে আবার হাই প্রেসার কম্প্রেসর শুরু হয়েছে, অর্থাৎ 3 থেকে 4 হচ্ছে হাই প্রেসার কম্প্রেসর। এখন বিষয় হলো আগের যে চিত্রটা ছিল ওই চিত্রে এই লাইনটি এখান থেকে শুরু হয়েছিল, অর্থাৎ হাই প্রেসার কম্প্রেসর এই লাইন থেকে স্পর্শ করে এদিকে চলে গেছে, কিন্তু এই চিত্রটায় এই পর্যন্ত এসেছে, এই লাইনটি স্পর্শ করেনি। অর্থাৎ এই চিত্রটায় দ্বিতীয় কম্প্রেসর স্যাচুরেটেড ভেপার লাইন স্পর্শ করে উঠেনি। এর কারণ হচ্ছে আগে আমি লো প্রেসার কম্প্রেসরের রেফ্রিজারেন্ট লিকুইড ইন্টারকুলারের সাহায্যে শীতল করেছিলাম, যার কারণে তুলনামূলক বেশি শীতল হয়েছিল, ফলে সেই রেফ্রিজারেন্টটা কি হয়েছিল, পুরোপুরি স্যাচুরেটেড ভেপার হয়েছিল, যার কারণে এই স্যাচুরেটেড লাইন স্পর্শ করেছিল। কিন্তু এই ইউনিটে ওয়াটার ইন্টারকুলার ব্যবহার করার কারণে রেফ্রিজারেন্ট পুরোপুরিভাবে স্যাচুরেটেড হতে পারেনি, যার কারণে স্যাচুরেটেড লাইন স্পর্শ করেনি। 4 থেকে 6 হচ্ছে কন্ডেন্সার, 6 থেকে 7 হচ্ছে এক্সপানশন ডিভাইস, আর 7 থেকে 1 হচ্ছে ইভাপোরেটর। এইখানে এখন একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 4 থেকে 5 একটা পয়েন্ট এবং 6 আরেকটি পয়েন্ট, এখানে দুটি পয়েন্ট দেখা যাচ্ছে। অর্থাৎ আমার এই লাইনটি কি স্যাচুরেটেড লিকুইড লাইন, স্যাচুরেটেড লিকুইড লাইনটি সরাসরি এই দিক দিয়ে চলে গেছে, অর্থাৎ এই বিন্দুর উপর দিয়ে যায়নি। আগের চিত্রটায় স্যাচুরেটেড লিকুইড লাইন কিন্তু আমার এই বিন্দুর উপর দিয়ে গিয়েছিল, কিন্তু এখানে এই বিন্দুর উপর দিয়ে না যেয়ে এদিক দিয়ে চলে গেছে, অর্থাৎ এখানে কিছু ফাঁকা জায়গা রয়েছে। আমরা জানি এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে কি সাবকুলড রিজন। এক্সপানশন ভালভে প্রবেশের আগে এই রেফ্রিজারেন্টটাকে কি করা হয়েছে, লিকুইড সাবকুলারের সাহায্যে কিছুটা শীতল করে দেওয়া হয়েছে। যদি আমি এখানে লিকুইড সাবকুলার ব্যবহার না করতাম তাহলে 5 থেকে অর্থাৎ 5 কন্ডেন্সারের 5 থেকে সরাসরি এক্সপানশন হয়ে ইভাপোরেটরে রেফ্রিজারেন্ট চলে আসতো। তখন ইভাপোরেটরের কাজ হতো কি, এই কার্সরের এই পয়েন্ট থেকে এই 1 পর্যন্ত, অর্থাৎ রেফ্রিজারেটিং ইফেক্ট এখান থেকে এইটুকু হতো। যেহেতু এক্সপানশন ডিভাইসে প্রবেশের পূর্বে রেফ্রিজারেন্টকে
লিকুইড সাবকুলারের সাহায্যে কিছুটা শীতল করা হয়েছে, যার কারণে রেফ্রিজারেন্ট স্যাচুরেটেড লিকুইড থেকে সাবকুলড রিজনে চলে এসেছে, অর্থাৎ রেফ্রিজারেন্ট টোটালি সাবকুলড হয়ে গেছে। 6 পয়েন্ট থেকে এক্সপানশন ভালভ হয়ে সরাসরি ইভাপোরেটরে চলে এসেছে। তাহলে এখানে আমরা দুটি পার্থক্য লক্ষ্য করছি। একটি বিষয় হচ্ছে এক্সপানশন ভালভের আগে লিকুইড সাবকুলার যদি ব্যবহার না করতাম তাহলে এখান থেকে রেফ্রিজারেটিং ইফেক্ট এইটুকু হতো, অর্থাৎ ইভাপোরেটরের কাজ এখান থেকে এইটুকু হতো। যেহেতু লিকুইড সাবকুলার ব্যবহার করেছি সেহেতু ইভাপোরেটরের কাজ এখান থেকে এইটুকু হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে এতটুকু পরিমাণ আমি ইভাপোরেটরে বেশি কাজ পেয়েছি। অনুরূপভাবে এই ইউনিটে একই সাথে দুটি কাজ করা হয়েছে। একটি কাজ হচ্ছে কম্প্রেসরের কাজও তুলনামূলকভাবে কমানো হয়েছে এবং ইভাপোরেটরের কাজ তুলনামূলকভাবে বাড়ানো হয়েছে। আমরা জানি একটি সিস্টেমের কপ বৃদ্ধি করতে গেলে কম্প্রেসরের কাজ তুলনামূলকভাবে কম রাখতে হবে এবং ইভাপোরেটরের কাজ তুলনামূলকভাবে বৃদ্ধি করতে হবে। আজকের এই ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।